দিয়েছেন তাতে আমরা শিখলাম, আপ্লুত হলাম, আনন্দিত হলাম এবং অবশ্যই ভবিষ্যতে কাজেও ব্যবহার করব। নমস্কার সবাইকে। আমাদের সংস্কৃতিতে, ভারতীয় সংস্কৃতিতে শিক্ষাকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা মনে হয় অন্য সংস্কৃতিগুলোতে অত সহজে, অত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়নি, প্রকাশ করা হয়নি। আমরা এই অনুষ্ঠান শুরু করলাম সরস্বতী, মাতা সরস্বতীর সামনে প্রদীপ প্রজ্বলন করে, এবং আমাদের শিক্ষার যে মূল বিষয়টি আমরা জেনে আসছি, আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, এইটুকু যদি আমি বলি তাহলে আমাদের প্রকৃত মানুষ হওয়া এবং সমাজ গঠনে এবং আত্মগঠনে আমাদের যে ভূমিকা সেটা কিন্তু আমরা বুঝতে পারব। যজুর্বেদের একটি খণ্ডে রয়েছে আমি কে তার উত্তর। আমরা সবসময় আমি কে সেটাকে খুঁজি, এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্যও কিন্তু তাই, যে নিজেকে খোঁজা। যে মানুষ নিজেকে চিনতে পেরেছে, যে মানুষ আত্মোপলব্ধি করতে পেরেছে, যে মানুষ নিজের ক্ষমতাকে চিনতে শিখেছে, সেই মানুষ কিন্তু সমাজের, দেশের এবং সার্বিকভাবে আমাদের সমগ্র পৃথিবীর মহাপুরুষে পরিণত হয়েছে। এবং আমাদেরকে চিরপ্রণম্য স্বামী বিবেকানন্দ তাদেরই একজন। এই রকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আমাদের নিজেকে খোঁজার বারংবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অনেক দিন আগে বেদ যখন রচিত হচ্ছে তখনই বলে দেওয়া হচ্ছে, এক জায়গায় লেখা রয়েছে অহম ব্রহ্ম, আর এক জায়গায় রয়েছে অহম ব্রহ্মসি। আমি নিজেই ব্রহ্ম, অর্থাৎ আমার নিজের মধ্যেই, আমার ভেতরেই পরম ব্রহ্ম অবস্থান করেন। এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনীতে লিখলেন যে প্রত্যেকটা মানুষ আসলে সেই পরম ব্রহ্মেরই একটি ক্ষুদ্র সংস্করণ বা তারই অংশ। সুতরাং আমরা যখন যে কোনো পরিস্থিতিতে, সে ভালো বা মন্দ, বিশেষ করে মন্দ পরিস্থিতিতে যখন পড়ি, তখন নিজেকে সেই পরিস্থিতিতে যদি মনে করতে পারি যে আমরাও সেই পরম ব্রহ্মের অংশ, তাহলে আমরা আমাদের সমস্যার অর্ধেকটাই সমাধান করে নিতে পারি। আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে যায় নিজেকে চেনা এবং বাচ্চাদেরকে চেনানো। যেটা বললেন যে নিজেরা যে আচরণ করব, সেই আচরণ বাচ্চাদের মধ্যেই পরিচালিত হবে এবং তারা সেটা দেখবে এবং সেটা শিখবে, এবং দেখার প্রক্রিয়াটি এই সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতেও আলোচনা করা হয়েছে। সেটা কিরকম? আমাদের মস্তিষ্কের যে স্তরগুলি রয়েছে, সিগমুন্ড ফ্রয়েড নামে একজন মনোবিজ্ঞানী এবং দার্শনিক, তিনি বললেন যে আমাদের মস্তিষ্কের তিনটি স্তর, একটি চেতন স্তর, একটি অচেতন এবং একটি অবচেতন স্তর। আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু অনুভব করি, সেইগুলো আমাদের অবচেতন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে সেটা স্টোর হতে থাকে, এবং সেটা হয় একদম ছোটবেলায়, জন্মের পর মুহূর্ত থেকে, ইভেন জন্মের আগের থেকেই শুরু হয়। যখন একটি শিশু মাতৃগর্ভে থাকে তখন থেকেই তার মধ্যে কিন্তু তার পরিবেশ, তার আশেপাশের যারা রয়েছেন, তাদের শব্দ, সমস্ত কিছু তার অভিজ্ঞতায় সঞ্চারিত হতে থাকে। এবার মূলত যে সমস্যাগুলো আমরা একটা বয়সের পরে শিশুদের মধ্যে দেখি, মূলত 10-11 বছর পরে, অর্থাৎ 11 থেকে পরে, 13 থেকে শুরু হয়, 13 থেকে 18-19 পর্যন্ত একটা বড় সমস্যা তৈরি হয়। তাদেরকে নিয়ন্ত্রণ করা, শিশুদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে মানানো। কারণ এই সময় তাদের অবচেতন মন অনেক বেশি সক্রিয় হয়ে যায় এবং তারা
আশেপাশের যা কিছু দেখে সেই সমস্ত যতই বলি, যতই শেখাই এবং যেভাবেই করি না কেন, সেই অবচেতন স্তরের মধ্যে সেই অভিজ্ঞতাগুলি ধীরে 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 অনেক বড় একটা মহিরুহের আকার ধারণ করতে থাকে। এবং আমরা যখন স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো মূলত প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন দেখে, একটা ব্যাখ্যা হলো সেই স্বপ্নগুলো অবচেতন মনের এই যে অভিজ্ঞতাগুলি রয়েছে, সেই অভিজ্ঞতার অবদমিত প্রকাশ সেই স্বপ্ন। অর্থাৎ আমরা বাস্তবে অনেক কিছু করতে চাই, কিন্তু সমাজের কারণে বা বিভিন্ন কারণে আমরা সেগুলো করে উঠতে পারি না বা করি না। তখন স্বপ্নের মাধ্যমে সেগুলো আমরা দেখি, স্বপ্নে দেখি, এবং স্বপ্নে অনেক অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপারও আমরা দেখি। স্বপ্নটাকে যদি আমি প্যাসিভও ধরি, যেটা আমাদের জীবনে খুব একটা কাজে লাগছে না, কিন্তু এই কথা অস্বীকার করার উপায় নেই যে আমাদের অবচেতন স্তরে যা কিছু রয়েছে, যেটা আমরা স্বপ্নের মধ্যে দেখি, সেটা আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে এবং সেটা আমাদেরকে কোনো সময় লাভবান করে, কোনো সময় ক্ষতি করে। এবার চলে আসে বাস্তব কথা। এগুলো তো তাত্ত্বিক কথাবার্তা হলো। বাস্তব কথা হলো যে তাহলে কি করতে হবে, যে আমরা সেটা বড় মানুষ আর ছোট মানুষ যেই হোক না কেন, আমাদের কি করা উচিত। আসলে আমাদের কিছু সু অভ্যাস গড়ে তোলা উচিত, যে অভ্যাসগুলোর মধ্য দিয়ে ধীরে 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 আমাদের অনেক কিছুই, সে পড়াশোনায় বলুন, চরিত্র গঠনই বলুন, আর যা কিছু রয়েছে সেইগুলো কিন্তু আলটিমেটলি ফ্লারিশ করবে। এবার এটা কি করে সম্ভব? আজকের দিনে সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিস্ট্রাকশন। মানুষের মধ্যে সব থেকে বেশি যেটা হয় সেটা ডিস্ট্রাক্ট হয়। বাচ্চারা এমনিতে ডিস্ট্রাক্টেড থাকে, তারা বিভিন্ন জিনিসের দিকে যায়, কিন্তু তাদের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে তারা জানতে চায়, তাদের মধ্যে আগ্রহ থাকে। বাচ্চারা শেখে, বাচ্চারা দেখে, শোনে এবং ইমিটেট করে। একজন বিজ্ঞানী বলেছেন যে শিশুরা হচ্ছে বানরের মতো। শিশুরা বানরের মতো, তাদেরকে যদি কিছু শেখাতে যায় তারা শিখবে না, তারা যা দেখবে সেটাকেই অনুকরণ করবে। সুতরাং তাদেরকে শেখানোর চেয়ে, যেটা বলেছেন আগে দুজন বললেন, যে আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে আমাদের সন্তান সন্ততি, তাদেরকে দেখাতে হবে যে এই কাজগুলো আমি করছি, সুতরাং তারা সেগুলোকে নকল করবে। এবার সেটা কি করে করা যায়? ডিস্ট্রাকশন থেকে কি করে নিজেকে এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে কিভাবে ঠিক দিকে আনা যায়, এর জন্য কিছু সব থেকে সহজ পদ্ধতি হলো মাইক্রো হ্যাবিটস। মাইক্রো হ্যাবিটস মানে কি? একটু চুপ করলে ভালো হয়। আমি চাইলে হুট করে আজকে আমি মোবাইল ব্যবহার করা বন্ধ করতে পারবো না। কাউকে বলা হলো যে আপনি মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিন, হবে না। কারণ মোবাইলেরও একটা প্রয়োজনীয়তা রয়েছে, এবং অত্যাধিক মাত্রায় যার স্ক্রিন টাইম দেখা গেল 10 ঘন্টা, অনেক ক্লাস 9 থেকে 12-এর বা কলেজে ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় তাদের স্ক্রিন টাইম 12 ঘন্টা, 14 ঘন্টা বা তারও বেশি হয়ে যায়। তাহলে তার থেকে বেরোনোর পদ্ধতিটা কি? যে তার থেকে বেরোনোর সব থেকে সহজ উপায় হচ্ছে মাইক্রো হ্যাবিটস। এবার মাইক্রো হ্যাবিট মানে যে কোনো একটা অভ্যাস যেটা তার পছন্দের, সেটা গান করা হতে পারে, আবৃত্তি হতে পারে, ছবি আঁকা হতে পারে, এবং সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে বই পড়া। বই পড়াটা সব থেকে সহজ এবং সব থেকে কাজের। আমাদের মধ্যে এখানে যারা রয়েছে অনেকেরই বই পড়ার অভ্যাসটা সেইভাবে গড়ে ওঠেনি, বা আমরা বই পড়তে পারি না, কিন্তু বই পড়া দরকার। আজকে একজন মানুষ বা যে মানুষটির বয়স 50 বছর, তিনি নতুন করে কিভাবে বই পড়া শুরু করবেন, কিভাবে তার অন্যান্য ডিস্ট্রাকশন থেকে নিজেকে আলাদা করবেন, যেইভাবে তিনি সুস্থ থাকতে পারেন। বলা হচ্ছে যে আপনি যদি দিনে প্রথমে চেষ্টা করুন 1 পৃষ্ঠা বই পড়ার, যে কোনো একটা পাতা, দিনে একটা পাতা। যদি সম্ভব না হয় তাহলে অর্ধেক পড়ুন, তাহলেও চলবে। অর্থাৎ আপনি প্রত্যেক দিন মাইক্রো, খুব ছোট আকারের কিছু কাজ করুন, যেটা আপনাকে আনন্দ দেয় এবং যেটা সমাজের পক্ষে ভালো, সমাজের চোখে যা ভালো। সামান্য করুন। এই সামান্য করতে করতে এই মাইক্রো হ্যাবিটস গুলো ধীরে ধীরে, আপনি যখন 10 দিন একটা বইয়ে একটা পাতা করে পড়ছেন, 10 দিন পরে হয়তো দেখা গেল যে সেই বইটার 11তম পাতা আপনাকে এমন ভাবে আকৃষ্ট করলো যে আপনি তখন একবারে হয়তো 10টা পাতা পড়ে ফেলছেন, বা একবারে 20টা পাতা পড়তে পারছেন। এইভাবে ধীরে ধীরে মাইক্রো হ্যাবিট গুলো আপনার হ্যাবিটে পরিণত হবে। সেটা যদিও টাইম কনজিউমিং, এবং এটা শেখাতে হবে শিশুদেরকে শেখাতে হবে ছোট ছোট অভ্যাস।
ছোট ছোট সু অভ্যাস যদি তাদেরকে শেখানো যায় অল্প অল্প করে, তাহলে দেখা যাবে সেই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো, সেইগুলো একটা সময় তাদেরকে খুব ভালো কাজে দেবে। এবার এই যে সু অভ্যাসের কথা বললাম, সেখানে দেখা যায় বাবা মায়েরা সবসময় চেষ্টা করবে যে তাকে পড়ার দিকে নিয়ে আসার জন্য, যে তুমি ভালো করে পড়ো, তোমাকে পড়তেই হবে। কিন্তু সব ছেলে মেয়েই যে পড়াশোনায় ভালো হবে এমন তো নয়, সব ছেলে মেয়েই বড় হয়ে চাকরি করবে এমন তো নয়। আমরা আসলে এই একটা দিকে আমাদের লক্ষ্য রাখার জন্যই অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়। একটা শিশুকে তার পছন্দের জিনিসটি, তার পছন্দের যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা সে করতে চায় তাকে করতে দেওয়া উচিত। অনেক বাচ্চা রয়েছে তারা খেলনা নিয়ে আসলে খেলা ভাঙে এবং তারপরে আবার খেলনাগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করে। তার মানে তার ওই খেলনা ভাঙা এবং গড়ার এই কাজটা তার কাছে প্রিয়। তাহলে সুতরাং তাকে সেই কাজটা করতে দেওয়া হোক। অর্থাৎ সে যেইভাবে কিছু ভেঙে আবার নতুন কিছু গড়ার যে তার চেষ্টা, সেই চেষ্টা যদি সে করতে থাকে, তাহলে দেখা যাবে যে সে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর মতো আনন্দ করে তার একটা প্রফেশন সে গ্রহণ করতে পারবে। অনেকের গান পছন্দ, অনেকের নাচ পছন্দ, এবং অনেকের দেখা যায় যে এই সমস্ত কিছুর বাইরেও খেলাধুলা পছন্দ করে। অনেকে লোকের সঙ্গে আড্ডা মারতে পছন্দ করে, অনেকে খুব বলতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে। প্রত্যেককে তাদের পছন্দের কাজগুলি শিশুদের বেলা থেকেই যদি করতে দেওয়ার একটা স্কোপ দেওয়া যায়, পড়াশোনা অবশ্যই করবে, সেই সঙ্গে সঙ্গে যদি সেই স্কোপগুলো দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে গল্প বলতে ভালোবাসে, যে গল্প বানিয়ে বানিয়ে বলতে ভালোবাসে, সে যদি সেই গল্পটা লিখতে শুরু করে, দেখা যাবে সে ভালো রাইটার তৈরি হবে। যে খেলছে সে যদি ভালো সুযোগ পায় বা তাকে খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, আলটিমেটলি দেখা যাবে সে একজন ভালো খেলোয়াড় তৈরি হবে। যে ভালো গান গাইতে চায় বা যে ভালো গান গাইতে ভালোবাসে, তাকে তার সুযোগটা দিতে হবে। অর্থাৎ আমাদের শিশুদেরকে সুযোগ দেওয়া হয়। সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এই, আমরা আমাদের জীবনের অচরিতার্থ স্বপ্নগুলোকে আমাদের শিশুদের মধ্যে দেখি এবং সেটাকে এমনভাবে চাপিয়ে দিই যে সেটাই আমাকে এনে দিতে হবে। অর্থাৎ আমি যা পারিনি আমার জীবনে, আমার ছেলে বা মেয়েটির কাছ থেকে আমি সেটাই চাই, সেটাই যেন আমি পাই তার কাছ থেকে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হিন্দু, বৌদ্ধ, জৈন যে দর্শন, সে দর্শনে একটাই বলছে যে আকাঙ্ক্ষাই হচ্ছে আমাদের দুঃখের কারণ বা কষ্টের কারণ। আমরা অনেক বেশি আকাঙ্ক্ষা করি এবং আকাঙ্ক্ষা করতে করতে ছেলে মেয়েদের আকাঙ্ক্ষা যখন, ছেলে মেয়েদের প্রতি যখন আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি হয় এবং যার আউটকাম খুব কম আসে, তখন আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়। সুতরাং সেই আকাঙ্ক্ষাটাকে, শিশু কি চাইছে, বাচ্চাটা কি চাইছে, তার স্বপ্নকেও যদি আমরা গুরুত্ব দেই, তার ইচ্ছেগুলোকেও যদি আমরা বুঝতে শিখি, তাহলে একটা সময় সে আনন্দ করে তার জীবনের গতিপথকে নিয়ন্ত্রণ করবে এবং সেই পথে গিয়ে সে অবশ্যই ভালো থাকবে এবং একটা ভালো মানুষে পরিণত হবে। সুতরাং শুধুমাত্র বই পড়া নয়, শুধুমাত্র তাকে চাপিয়ে দেওয়া নয় যে তোমাকে অঙ্ক করতেই হবে, এবং যে কথা একটু আগেই আমরা শুনলাম যে তাদেরকে শেখানো হয় যে অঙ্ক একটা ভয়ের সাবজেক্ট, ইংরেজি একটা ভয়ের সাবজেক্ট, এখানে তুমি নাম্বার কম পাবে। এই শেখানোগুলো বন্ধ করা উচিত। কারণ আমি এটা অন্তত বিশ্বাস করি যে ছোটবেলা থেকে কেউ অঙ্কে ভালো হয়ে জন্ম নেয় না, কেউ ইংরেজিতে ভালো হয়ে জন্ম নেয় না, বা কেউ খারাপ হয়েও তার জন্ম হয় না। হতে পারে সে একটু কম আর একটু বেশি, কেউ একটু ভালো পারে, কেউ একটু হয়তো কম ভালো পারে, কিন্তু তাকে যদি বারংবার এই কথাই বলা হয় যে তোর দ্বারা হবে না, তুই অঙ্ক পারিস না, বা তুই ইংরেজি কিছুই পারিস না, এই সাবজেক্ট তোর জন্য নয়, তোর দ্বারা কিচ্ছু হবে না, তাহলে আলটিমেটলি ওই যে তারে জমিন পর, ওই সিনেমার সেই ডায়লগটা, যে একটা গাছকে বারবার করে যদি তাকে খারাপ কথা বলা হয়, সেই গাছটা মারা যায়। একটা শিশুকেও তুমি বারবার করে যদি তাকে খারাপ কিছু বলা হয় যে তুমি পারছো না, তাহলে সে আলটিমেটলি ধরেই নেবে যে তার দ্বারা কিছু হবে না। এরপর বাবা মা যখন বলবে, শিক্ষকরা যখন বলবে তুমি এটা করো, ও আলটিমেটলি বলবে আমি তো পারি না। সুতরাং এই না পারার দিকে যেন শিশুরা না যায়। সবাই ভালো থাকুন, শিশুরা ভালো থাকুক, এবং আমাদের সমাজ আরো সুন্দর হয়ে উঠুক। আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।